Okay, so can you see the screen? দেখতে পাচ্ছ? জি স্যার। Okay, so আমরা this will be the last lecture maybe. So this one in here আমরা দেখবো যে built in আমরা এতদিন ধরে যেটা পড়েছি সেগুলি হলো বলে ওটাকে that is also test but that test is external test and we apply the test vector externally and then get the signal output from the chip and then analyze to find this is a faulty or fault free. Azker lecture it is built-in self-test. This means this is automatic and is known as BIST. It is an automatic system, so that is everything. So that whatever the hardware we need to test the IC must be put it into the IC with the original logic circuit. যেটা যে টেস্ট ভেক্টর দিয়ে আমরা সার্কিটটাকে টেস্ট করব সেই টেস্ট ভেক্টরগুলি আমরা যেমন এক্সটার্নালি জেনারেট করলাম এত ক্লাসে সেগুলি এক্সটার্নালি না হয়ে ওটা ইন্টারনালি ওই আইসির ভিতরেই তৈরি হবে এবং ও নিজেই ওইটাকে অ্যাপ্লাই করবে and then ওর ভিতরে কম্পারেটর থাকবে that will be analyzed and then find whether the circuit is faulty or fault free. এটা তোমার তিনটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হলো প্যাটার্ন জেনারেটর, অ্যাকচুয়ালি তিনটা হওয়া উচিত। এটা হলো প্যাটার্ন জেনারেটর যেটা ইন্টারনালি প্যাটার্ন জেনারেট করবে and তারপরে রেসপন্স কম্প্যাকশন, রেসপন্সটাকে আমরা কম্প্যাক্ট করি, আমরা রেসপন্সটা অনেক বেশি থাকলে এটা স্টোরেজের জন্য টেক্স লট অফ স্পেস, তারপরে এই জন্য এটাকে কম্প্যাক্ট করা হয়, কম্প্যাক্ট না করলেও প্রবলেম নাই। and then we'll কম্পারেটর থাকবে, আসলে কম্পারেটর কম্পারেটর থাকবে আরেকটা and then that will compare, right? এই যে রেসপন্স যেটা হবে সেই রেসপন্সটাকে যে আমরা যে ডি অথবা ডি বার যেটা ফল্টি আর ফল্ট ফ্রি দুটো সিগন্যাল দেখেছিলাম ওটাকে কম্পেয়ার করতে হবে and then we'll decide whether it is faulty or fault free. সেটা এখানে দেখাচ্ছে জিএসটি মোটিভেট, why is that মোটিভেশন কেন, বিআইএসটি কেন দরকার সেটা এখানে অনেক কিছু বলা আছে, তোমরা পড়ে নিও। এটা কি বলে এটাকে, এটা অন্য যে এর আগে যতগুলি শিখলাম সেগুলির থেকে এটা ইমপ্রুভমেন্ট যে এখানে কম্পেয়ার করা আছে, লো 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 বলা আছে সব অপারেটিং পড়ে নিও ওগুলি। কিন্তু মেইন হলো যে এটার অ্যাডভান্টেজটা হলো যে আমরা we need some hardware একটু লাগবে is good, কিন্তু এর বেনিফিটটা বেটার, is very time efficient কারণ এটা অটোমেটিক সে নিজেকে টেস্ট করে, so that's why it is more beneficial in terms of time. তুমি তোমার কোনো টাইমের দরকার, শুধু তুমি অন করে দিলেই হবে, একবার সুইচ অন করলে এটা অটোমেটিক will be testing by itself and then will give the output and এটা এখানে বলা আছে বোধহয় economy এটা, but the problem is disadvantage আছে, it takes a little bit more space কারণ কিছু হার্ডওয়্যার লাগবে and that hardware should be included into the IC, and that also will increase the area of the IC and that will cost also. That is one thing, but overhead pin এটা একটা মাত্র পিন লাগবে, that is in good things, শুধুমাত্র একটা পিন লাগবে যেটা দিয়ে তুমি অন অফ করতে পারবে, যে এটা সার্কিটটা এটা টেস্টিং মোডে কাজ করবে নাকি এটা নরমাল অপারেটিং মোডে কাজ করবে, এনে একটা এক্সট্রা পিন লাগবে। but is fault coverage is very high
আরো কি কি বলেছে, বেনিফিট এখানে অনেক কিছু বলেছে। Fault tested single combination of sequential staggered fault, delay faults, different kinds of fault test করা যায়। Benefit, reduce testing and maintenance cost, lower test generation cost, because all will be, যে আমরা যে টেস্ট জেনারেশন করব everything will be automated inside, সেজন্য বলছে যে shorter test application time, বাট অত কিছু দরকার নেই। আমাদের এখানে দেখো কিছু কিছু টার্ম, উইদিন সাম টার্মস is known as a BILBO, that is name is built-in logic block observer. এটা লজিক ব্লক অবজারভার থাকবে, and that is actually will collect the output. ইনপুটে যেমন ভেক্টর টেস্ট প্যাটার্নটা অ্যাপ্লাই হবে, কিন্তু টেস্ট প্যাটার্নটা অ্যাপ্লাই তুমি করতে পারো, বাট উই নিড এ অবজারভার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যে এটা অবজারভার মানে যে তুমি যা সার্কিটের আউটপুটে যে ফল্টি আর ফল্ট ফ্রি সিগন্যাল যেটা আসবে সেটা সে অবজার্ভ করবে, এবং দ্যাট ইজ এ হার্ডওয়্যার, ইজ নট সফটওয়্যার। এটা হার্ডওয়্যার দিয়ে এটা চেক করবে যে ফল্ট ফ্রি আর ফল্টি সিগন্যাল দুটা ডিফারেন্ট, এবং এই দুটা কি তোমার অরিজিনাল যে ফল্ট ফ্রি সিগন্যালের সাথে ম্যাচ করে কিনা। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, সো ইজ কল্ড লজিক ব্লক অবজারভার। আর একটা জিনিস লাগবে, that is known as LFSR, that is called linear feedback shift resistor. Linear feedback shift resistor তোমরা আগে পড়েছো। এটা this is designed by using a number of flip-flop. Normally D flip-flop কে তুমি চেন আকারে যদি কানেকশন করো, that will be considered as a shift resistor. একদিক দিয়ে ডেটা ইনপুট দেওয়া হয়, আর এটা শিফট করে করে একদিকে আরেক দিক দিয়ে আউটপুট বেরোয়, and that can be used as a pattern generator. প্যাটার্ন জেনারেটর আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যে কয়েকটা আমরা চারটা ফ্লিপ ফ্লপ দেখলাম, যে দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টার, এবং সেটা দিয়ে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাটার্ন জেনারেট করতে পারি, এবং সেই প্যাটার্নটা যেহেতু এটা শিফট করবে, অতএব অটোমেটিক্যালি প্যাটার্নগুলি ডিফারেন্ট টাইপস হবে। আবার একবার আউটপুটের প্যাটার্ন আবার ঘুরে ইনপুটে চলে আসে, এবং ইনপুটে আসার সময় তুমি যদি যে পথে কিছু এক্সর গেট লাগাই দাও, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে, and that will be different pattern তৈরি হবে, and that will be used as a কি বলে as a pattern generator, and that pattern will be actually applied to the circuit to test as a test pattern, and তারপরে আউটপুট পাবো করসপন্ডিং ইনপুটে। যখন আমরা টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করব, then we will get the corresponding output. So corresponding output pattern sometimes is bigger, and this is response compactors. অনেক সময় যে আউটপুট প্যাটার্নটা তুমি যদি আউটপুট পিন থাকে মনে করো 10টা, তাহলে 10টা প্যাটার্ন পাবে, 10টা আউটপুট পাবে, and এটা 2 to the power 10, right? All together 2 to the power 10 আউটপুটও পাবে। আমরা তো এখানে শিফট রেজিস্টার দিয়ে আমরা ইনপুটটা তৈরি করলাম, ঠিক একইভাবে আমরা আউটপুটটা তাহলে কি করব? আউটপুটটাকে যদি অনেক বড় আউটপুট হয়, তাহলে কম্পেয়ার করাটা কঠিন হয়ে যায়, and it will take a lot of time. তাহলে অনেক সময় আমরা এই রেসপন্সটাকে আমরা কম্প্যাক্ট করি। আমরা এরপরে দেখবো যে হাউ টু ডু দ্য কম্প্যাকশন। কম্প্যাক্ট করে আমরা যদি ছোট করতে পারি, and this can be done as little as just 1. আমরা অনেক সময় কম্প্যাক্ট করে করে একটাতে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যদি ছোট করতে পারি, then it will be easy to compare. কারণ কম্পেয়ার করতে গেলে তো তোমাকে কম্পারেটর লাগবে, and কম্পারেটর যদি তোমার কম্পেয়ার করতে হয় কম্পারেটর দিয়ে, তাহলে তোমার যদি নাম্বার অফ আউটপুট যদি বেড়ে যায়, তাহলে তোমার কম্পারেটরের তোমার সাইজও বড় হয়ে যাবে। তুমি যদি 5 বিট কম্পারেটর তৈরি করো, তোমার যদি 5 বিট আউটপুট কম্পেয়ার করতে হয়, then you need a 5 bit comparator, so that is bigger circuit. So instead of doing that, if it is possible to compact 5 bit into 2 bit,
তুমি যদি কম্প্যাক্ট করে 5 বিটকে 2 বিটে আনতে পারো তাহলে 2 বিটের কম্পারেটর ডিজাইন করলে হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য থিংস উই নিড এ রেসপন্স কম্প্যাক্টর। তারপরে এন্ড দেন উইল বি আরো ডিফারেন্ট টেকনিকস আছে কনকারেন্ট টেস্টিং। তুমি একটা বড় সার্কিটকে তুমি ব্রেকডাউন করে break down into several small circuits and then can be tested parallelly in different blocks can be tested parallelly and that is called concurrent testing. And এখানে কিছু কিছু abbreviated form আছে যেমন আমি দুটো বললাম অলরেডি BILBO built in logic block, তারপরে LFSR linear feedback shift register, আরেকটা আছে হলো CUT is called circuit under test, অনেক সময় DUT ও লেখে device under test। তার মানে যে ব্লকটা তুমি টেস্ট করতে চাও সেটাকে বলে CUT অথবা DUT। তারপরে আর বাকি কি আছে এক্সহস্টিভ টেস্টিং। এক্সহস্টিভ টেস্টিং হলো আচ্ছা আমরা পরে দেখবো যে যতগুলি আমরা ডিফারেন্ট টাইপস অফ আমরা লাস্ট ক্লাসে বলেছি যে ফুল স্ক্যান পার্শিয়াল স্ক্যান সেটা এটা তারই একটা পার্ট। এক্সহস্টিভ টেস্টিং আছে, র্যান্ডম টেস্টিং আছে, তারপরে পার্শিয়াল টেস্টিং। আচ্ছা আমরা একটু পরে দেখি ওটা। এই যে প্রিমিটিভ তারপরে হচ্ছে যে তুমি যে ইনপুট ভেক্টরগুলি যে তুমি জেনারেট করবে র্যান্ডম অথবা কোনো স্পেসিফিক ফর্মুলা ইউজ করে সেটাকে আমরা পলিনোমিয়াল ইউজ করতে পারি। বুলিয়ান পলিনোমিয়াল ইউজ করে আমরা স্পেসিফিক নাম্বার অফ ইনপুটস আমরা যে প্যাটার্নগুলি তৈরি করব উই ক্যান জেনারেট স্পেসিফিক প্যাটার্নস বাই ইউজিং the linear feedback shift register। তারপরে এখানে এখন বলেছে যে pseudo exhaustive testing। pseudo exhaustive testing যদি তুমি জানতে চাও তাহলে আগে তোমাকে জানতে হবে exhaustive testing কি। এটা এর আগে ছিল যেটা exhaustive testing। exhaustive testing হলো মনে করে এখানে তোমার একটা ব্লক আছে যেটাকে তুমি CUT বলি আমরা। এটাকে যদি তুমি টেস্ট করতে চাও এটার ইনপুট পিন আছে মনে করো তোমার 5টা পিন আছে। 5টা পিন যদি চাও 5টা পিন যদি থাকে তাহলে ইনপুটে তুমি প্যাটার্ন দিতে হবে 2 to the power 5। 2 to the power 5 হলে কত হবে 32। 32 প্যাটার্ন তোমাকে দিতে হবে। ফার্স্টে 0 0 0 সবগুলি 0, তারপরে একেবারে লাস্টে হবে সবগুলি 1। তার মানে তোমাকে 32 প্যাটার্ন যদি তুমি অ্যাপ্লাই করো এই সার্কিটে, মানে যে সার্কিটটা তুমি টেস্ট করতে চাও 32 প্যাটার্ন যদি তুমি ইনপুটে অ্যাপ্লাই করো তাহলে সেটাকে আমরা বলবো এক্সহস্টিভ টেস্টিং। তার মানে তোমাকে অল পসিবল কম্বিনেশন, তার মানে তুমি যতগুলি কম্বিনেশন পসিবল তার সবগুলি যদি তুমি অ্যাপ্লাই করো দেন ওই সার্কিটটাকে এর বেশি আর কোনো প্যাটার্ন তুমি অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাট ইজ নোন অ্যাজ এক্সহস্টিভ টেস্টিং। তার মানে এটা দিয়ে তোমাকে সবগুলি টেস্ট যতগুলি ফল্ট আছে সবগুলি টেস্ট অফকোর্স করা যাবেই, আর এর বেশি তো তুমি প্যাটার্ন দিতে পারো না, 32 এর বেশি দেওয়া যাবে না। আর এখানে 3টা মনে করো আমরা আউটপুট নিলে আমরা 2 to the power 3 এতগুলি কম্বিনেশন আউটপুট আসবে। তাহলে আমাদের 3 বিট কম্পারেটর দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো। তার ইনপুট মেইনলি এটা এক্সহস্টিভ টেস্টিংটা ডিপেন্ড করে নাম্বার অফ ইনপুটের উপরে, নট আউটপুট। ইনপুট যতগুলি হবে 2 to the power দ্যাট নাম্বার যদি দেই তাহলে আমরা কতগুলি ভেক্টর আমরা অ্যাপ্লাই করব আর আউটপুট গুলি চেক করব। তাহলে যদি দেখি যে এটা ফল্ট আছে কি ফল্ট নাই, দ্যাট ইজ কল্ড এক্সহস্টিভ টেস্টিং। আর সিডো এক্সহস্টিভ হলো এটাকে আমরা বলতে পারি পার্শিয়াল এক্সহস্টিভ টেস্টিং। তার মানে আমরা মনে করো 32টা আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারি ইনপুটে, কিন্তু এটা 32টা অ্যাপ্লাই না করে আমরা এখান থেকে কিছু লেটসে আমরা কিছু স্কিপ করে গেলাম, আমরা 20 ভেক্টর অ্যাপ্লাই করলাম আউট অফ 32 উই ক্যান অ্যাপ্লাই অনলি 20। যদি তাই হয় তখন আমরা এটাকে আমরা বলতে পারি যে আমরা পার্শিয়ালি অ্যাপ্লাই করেছি ভেক্টরগুলি, 32 ভেক্টর না অ্যাপ্লাই করে আমরা 20টা ভেক্টর অ্যাপ্লাই করেছি র্যান্ডম, রাইট? সো then that is known as partially is a pseudo exhaustive testing। pseudo exhaustive is not completely exhaustive but is a partially। আবার আরেকটা নাম আছে another is আছে নাকি এখানে pseudo random
এটা একটু একটু ডিফারেন্স আছে দুইটা জিনিসের। এটা মনে করো আমরা 32টা টোটাল আছে আমাদের স্টার্টিং ফ্রম এটা কোথা থেকে স্টার্ট করবে এই 32টা মনে করেন যে 0 0 0 0 1 তারপরে না না সবগুলি 0 0 0 0 0 সবগুলি 0 তারপরে 0 0 0 0 1 তারপরে 0 0 0 1 0 এরকম পর পর যদি যাই আমরা 32 যদি 32 নেই তখন হবে এক্সস্টিভ। কিন্তু আমরা মনে করো 0 0 0 এরকম এটা আসলে তো একটা ডেসিমেলে যদি তুমি কনসিডার করো in terms of decimal this is actually counter, this is 0 1 and 2 এরকম করে করে নাম্বার বাড়ছে। তাহলে তুমি যদি 0 থেকে 32 পর্যন্ত randomly apply no continuously sequentially apply করো that is exhaustive। কিন্তু যদি তুমি 0 থেকে 20 পর্যন্ত অ্যাপ্লাই করো এই 20 then we call it pseudo exhaustive। তার মানে আমরা পরের 20-এর পরে যে 21 22 23 এখান থেকে আপ টু 31 পর্যন্ত 31 এ যখন যাবে তখনই তো তোমার 31 যখন তখনই এটা হয়ে যাবে 1 1 1 1 1 সবগুলি হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত যখন অ্যাপ্লাই করব তখন হবে এক্সহস্টিভ। কিন্তু যদি আমরা 0 থেকে 20 পর্যন্ত অ্যাপ্লাই করি দেন উই কল সিডো এক্সহস্টিভ। কিন্তু এই প্যাটার্নগুলি সিকোয়েন্সিয়ালি হতে হবে। এই যে সিডো এক্সহস্টিভের সময়ও এই সময়ও প্যাটার্নগুলি সিরিয়ালি আসতে হবে। প্রথমে 0 0 0 0 তারপর 0 0 0 1 0 0 0 1 1 0 এইভাবে দেন 0 0 0 1 1 এইভাবে পরপর আসলে সেটাকে আমরা বলবো সিডো এক্সহস্টিভ। কিন্তু আমরা যদি এই 20টা প্যাটার্নই অ্যাপ্লাই করি বাট র্যান্ডম নট সিরিয়াল, আমরা যদি সিরিয়ালি না অ্যাপ্লাই করে আমরা র্যান্ডমলি অ্যাপ্লাই করি 20টা প্যাটার্ন দেন ইট নোন অ্যাজ এই যে সিডো র্যান্ডম টেস্টিং, থার্ড নাম্বার 3 নাম্বার। আর এটা আমরা অ্যাপ্লিকেশন করলাম ইনপুট ভেক্টর। আর এই সিগনেচার, সিগনেচার বলতে বোঝায় আউটপুট প্যাটার্ন। এখানে আউটপুটে আমরা যেটা পাবো দ্যাট ইজ নোন অ্যাজ সিগনেচার। আমরা আউটপুট প্যাটার্নকে সিগনেচার বলা হয় ইন দিস টার্মস। তো সেটাকে এখন বলেছে যে হার্ডওয়্যার টেস্ট প্যাটার্ন। হার্ডওয়্যার টেস্ট প্যাটার্ন কিভাবে তৈরি করব? আমরা নর্মালি যদি এই যে 0 0 যদি এই যে সিডো এক্সহস্টিভ টেস্টিং করতে চেতাম আমরা সবগুলি সিকোয়েন্সিয়ালি আসবে যে 0 0 0 থেকে 0 0 যে সবগুলি 1 1 1 1 আসবে। দিস ইজ এ কাউন্টার, রাইট? এখান থেকে তুমি 0 0 0 0 5টা 0 থেকে শুরু করে তুমি যদি 1 1 1 1 1 এই পর্যন্ত যেতে চাও, পরপর যদি যেতে চাও তাহলে দিস ইজ এ কাউন্টার। তুমি 5 বিটের একটা কাউন্টার ডিজাইন করলেই হয়ে যাবে, রাইট? 5 bit count binary counter, 5 bit binary counter হলেই আমরা এটা তৈরি করতে পারবো। তো দ্যাট ইজ এ হার্ডওয়্যার 5 bit binary counter। এটা করলে পরপর আসবে 31 পর্যন্ত, 0 থেকে 31 পর্যন্ত। So that means 32 and that will be all, that is all possible combination। কিন্তু যদি আমরা সেটা না তাহলে আমাদের এটা না করতে চাই, আমরা অন্য কি বলে আমরা র্যান্ডম করতে পারি অথবা পার্শিয়ালি করতে পারি। সো দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু এটা যখন অ্যাপ্লাই করব তার করসপন্ডিং এখানে আউটপুট যেটা আসবে দ্যাট ইজ নোন অ্যাজ সিগনেচার। তাই ওই সিগনেচার যেটা আসবে আউটপুটে ওইটাকে আমরা কি ফল্ট ফ্রি সিগন্যাল যেটা আছে সেটা তো আমাদের জানা থাকতে হবে and that will be inside the memory of the IC মেমোরিতে থাকতে হবে and that will be compared by using the comparator। এই সিগনেচারটা যে আমাদের ফল্ট ফ্রি সিগনেচারের সাথে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলে দেখবো আমরা এটাকে সে ফল্টি আর ফল্ট ফ্রি। সো দ্যাট ইজ নোন অ্যাজ সিগনেচার। আর আর একটা কম্পারেটর তো আমরা আগে বলেছি। তো এটা কিভাবে হয় এটা বলেছে কি বলেছে হার্ডওয়্যার টেস্ট প্যাটার্ন জেনারেটর। এটা আমি বললামই যে হার্ডওয়্যার, দিস ইজ এ হার্ডওয়্যার টেস্ট প্যাটার্ন জেনারেটর কাউন্টার, জাস্ট এ কাউন্টার, রাইট? কাউন্টার তুমি ডিজাইন করলে সেটাই হবে হার্ডওয়্যার টেস্ট প্যাটার্ন জেনারেটর। তাহলে এখানে একটা ব্লক দিয়েছে কিভাবে BIST টা কাজ করে। and there is a BIST is not only for IC, it can be for the bigger version also and built in self test। এটা
ছোট ভার্সনটা যদি তুমি বলো, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো শুধু একটা আইসি কে টেস্ট করা, যে ইন্টারনাল এই যে ভিতরের জিনিসটা, ভিতরের ব্লকটা, ইন্টারনাল ব্লকটা, এই যে এখান থেকে এইটুক যদি তুমি কম্পেয়ার করো, এইটা হলো একটা আইসি। আইসির ভিতরে দেখো কি কি থাকবে, যেটাকে টেস্ট করব, দ্যাট ইজ নোন অ্যাজ সিইউটি, সার্কিট আন্ডার টেস্ট। এটাকে টেস্ট করতে হবে, তাহলে একটা প্যাটার্ন দিতে হবে উপরে, টেস্ট প্যাটার্নটা জেনারেট করতে হবে। তার মানে এটার জন্য একটা হার্ডওয়্যার লাগবে, প্যাটার্ন জেনারেটর, সেটা আমি বললাম একটু আগে, কাউন্টার হলেই হবে, কাউন্টার। তারপরে কাউন্টার থেকে আমরা একটা টেস্ট প্যাটার্ন তৈরি হবে, তারপর সেটা অ্যাপ্লাই করব, যেটাকে আমরা টেস্ট করতে চাই সেটা তার ইনপুটে, এটা হলো ইনপুট, ইনপুটে অ্যাপ্লাই করব। তারপরে ইনপুটে অ্যাপ্লাই করলে এটা আমরা আউটপুট পেলে সেটাকে, আউটপুটকে আমরা বলি রেসপন্স বলতে পারি, অথবা এই যে সিগনেচারও বলতে পারি। সিগনেচার মানেও আসলে আউটপুট, এই যে রেসপন্স। তারপরে সেই রেসপন্সটা আসলো, রেসপন্সটাকে এখন কি করতে হবে, এই রেসপন্সটাকে এখন কম্পেয়ার করতে হবে। কম্পারেটর থাকবে একটা, এই অ্যানালাইজার বলেছে যদিও, এটা অ্যানালাইজার ভিতরে আছে। কম্পেয়ার, রাইট, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে তার মানে যেটা হলো কম্পারেটর, সেই কম্পারেটরটা কার সাথে কম্পেয়ার করবে, সেটা করবে হলো এইখানকার যে সিগনেচার, এখানে যে সিগন্যালগুলি আসলো, এটার সাথে ফল্ট ফ্রি সিগন্যাল, মনে করো ফল্ট ফ্রি সিগন্যাল এখানে কোথাও মেমোরিতে থাকতে হবে, ফল্ট ফ্রি সিগনেচার, ফল্ট ফ্রি সিগনেচারের সাথে এখানকার আউটপুটের সাথে কম্পেয়ার করবে, এন্ড দ্যাট উইল বি কন্ট্রোলড বাই দ্য টেস্ট কন্ট্রোলার। এই যেখানে দেওয়া আছে, টেস্ট কন্ট্রোলার দেখবে যে তুমি যদি ফার্স্ট ইনপুট দাও, তাহলে এখানকার ফার্স্ট ফল্ট ফ্রি সিগন্যাল ফার্স্ট এরটার সাথে এটা কম্পেয়ার করবে। যদি তুমি 5 নাম্বার টেস্ট প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করো, টেস্ট প্যাটার্ন যদি 5 নাম্বার হয়, তাহলে দ্যাট উইল বি, তাহলে 5 নাম্বার রেসপন্স আসবে এখান থেকে, সেই 5 নাম্বার রেসপন্সটা এসে এখানে কম্পেয়ার করবে ফল্ট ফ্রি 5 নাম্বার ফল্ট ফ্রির সাথে, রাইট। এটাকে টেস্ট কন্ট্রোলার বলছি আমরা। এইভাবে আমাদেরকে একটা আইসি টেস্ট অটোমেশন করা হয়, and this is automated, and this is all, there is a bigger version of this also, and that is known as board, right। তুমি একটা এটা আইসিটা টেস্ট করতে পারো, অথবা পুরো বোর্ডটাকেও আমরা একইভাবে টেস্ট করতে পারি। পুরো একটা মাদার বোর্ড মনে করো, মাদার বোর্ডেও তুমি এরকম টেস্ট প্যাটার্ন, তখন এটা আরো বড় ভার্সন হয়ে যাবে, টেস্ট মানে প্যাটার্ন জেনারেটরটা অনেক বড় হবে, টেস্ট রেসপন্সটা অনেক বড় হবে, কম্পারেটরের সাইজও বড় হবে। That is also possible, and after that we can compare, we can do the same thing for the whole system. মনে করো অনেক কয়েকটা মাদারবোর্ড দিয়ে একটা পুরো সিস্টেম তৈরি করা হয়েছে, মনে করো তুমি কি বলে এটা, পাওয়ার, কি বলে তোমাদের পাওয়ার সিস্টেমের যে মনিটরিং ইউনিট, রাইট। পাওয়ার সিস্টেমের মনিটরিং যে ডিভাইস, যে সিস্টেমটা, পুরো সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা টেস্ট করতে পারি বাই ইউজিং এ সিস্টেম টেস্ট কন্ট্রোলার। সো দিস ইজ দ্য ওয়ে, or আমরা এখন বলি এসওসি, সিস্টেম অন এ চিপ। পুরা সিস্টেমটাকে একটা আইসির ভিতরে যদি নিয়ে আসি, তাহলে সেটাকেও আমরা বলতে পারি যে সিস্টেম অন এ চিপ। ফর এক্সাম্পল তুমি কি বলা যায়, মনে করো এসি, এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনারের ভিতরে অনেকগুলি আইসি আছে, যেটা কন্ট্রোলার, যেটা কন্ট্রোল করে, মনে করো টেম্পারেচার কন্ট্রোল আছে, ফ্যান কন্ট্রোল আছে, তারপরে যে কি বলে কম্প্রেসরের কন্ট্রোলার আছে, এটা কয়েকটা আইসি আছে, যেটা ডিফারেন্ট, তারা সেপারেটলি কাজ করে, কিন্তু ওই সবগুলিকে আবার একসঙ্গে তুমি যদি বলো, তাহলে পুরাটা হলো একটা সিস্টেম। এই সিস্টেমটাকেও তুমি আবার এইটাকে পুরা সিস্টেমটাকে আবার একটা আইসির ভিতরেও আনতে পারো, অথবা তুমি পুরা একটা বোর্ডের উপরে বসালেও, এটা পুরা মাদার বোর্ডের উপরে তুমি বসায় পুরোটাকে একটা সিস্টেম বলো, ওয়ান সিস্টেম, and that also can be tested by the similar way, রাইট। পুরো সিস্টেমকে টেস্ট করার জন্য আবার তোমাকে একটা প্যাটার্ন জেনারেটর লাগবে, তারপরে এখানে নিচে একটা রেসপন্স অ্যানালাইজার লাগবে, এখানে প্যাটার্ন জেনারেটর, প্যাটার্ন, এটা পিজি, প্যাটার্ন জেনারেটর লাগবে, এখানে সিস্টেম কন্ট্রোলার লাগবে, রেসপন্স কন্ট্রোলার, রেসপন্স আর অ্যানালাইজার, রেসপন্স অ্যানালাইজার লাগবে। দিয়ে আমরা পুরা মাদারবোর্ডটাকে, পুরা সিস্টেমটাকে একবারে আমরা টেস্ট করতে পারি। এটা অটোমেটেড
automation করতে পারি because is a BIST. So that's the technique. তো এখানে টোটাল আর্কিটেকচারটা দেখিয়েছে how the BIST architecture works. এটা দেখো সার্কিট আন্ডার টেস্ট, দিস ইজ দ্য সার্কিট, এটাকে আমরা টেস্ট করতে চাই। টেস্ট করতে চাইলে আমরা কি করব, আমাদেরকে লাগবে ইনপুটের টেস্ট ভেক্টর দিতে হবে। এই টেস্ট ভেক্টরটা কোথা থেকে আসবে, আসবে হলো হার্ডওয়্যার থেকে, যেটা আমরা একটু আগে দেখালাম। ইউ ক্যান ইউজ দ্য কাউন্টার, এটা কাউন্টার দিয়েও আমরা করতে পারি। কাউন্টার দিলে যদিও এটা বেশি টাইম লাগবে, কাউন্টার থেকে তোমার পরপর একটা করে এক একটা সেট, যদি আমরা এটাকে 5 বিট বলি, 5 বিট কাউন্টার, তাহলে 5টা বিট একবার পরপর 5টা বিট বেরিয়ে আসবে, and that will go through the input marks and will apply at the input circuit under test. হ্যাঁ, এবং এখানে একটা ইনপুট মার্কস লাগবে, কারণ হলো যে এইটা ডিসাইড করবে যে এই সার্কিটটা তুমি এটা টেস্ট মোডে আছে নাকি অপারেটিং মোডে আছে। যদি এটা অপারেটিং মোডে থাকে তাহলে এই মার্কসটা তোমার ওইভাবে কাজ করবে যাতে এই ইনপুট প্যাটার্নটা এখানে না আসে, যে প্রাইমারি ইনপুট যেটা সেটা চলে আসবে এই মার্কসের ভিতর দিয়ে। মানে এই মার্কসের একটা কন্ট্রোল থাকবে, মনে করো যে কি বলে তোমরা এটাকে সিলেক্টর, তাই না? সিলেক্টরে তুমি যদি 0 দাও তখন হয়তো তুমি এটা এই সার্কিটটা তখন টেস্ট মোডে থাকবে। টেস্ট মোডে থাকলে তখন হার্ডওয়্যার যে টেস্ট প্যাটার্ন গুলি এটা সার্কিটে চলে যাবে। আর যদি এটা 1 দাও তখন এটা নরমাল মোডে থাকবে, অপারেটিং মোডে, তখন তোমার এই পথটা তখন বন্ধ, এখানে কোনো সিগন্যাল যাবে না। তখন প্রাইমারি ইনপুট তুমি যেটা দেবে সেটা মার্কসের ভিতর দিয়ে সার্কিটে যাবে এবং তুমি তার করেসপন্ডিং আউটপুট পাবে। সিমিলারলি এরকম ইনপুট মার্কসের মতো এরকম একটা মার্কস আসলে এখানেও থাকার কথা ছিল, এখানেও একটা মার্কস থাকবে, রাইট? এটা মার্কস, এটাও মার্কস, কারণ যদি যখন তুমি টেস্ট করবে তখন তুমি এই টেস্ট রেসপন্সটা নেবে, আর যদি তুমি টেস্ট না করো তখন তো নর্মাল সার্কিটের আউটপুটটা চলে যাবে তোমার অন্য কোথাও, যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। so that is so the in here also এটা একটু শর্ট ভার্সন করেছে, এই জন্য তোমাকে এখানে দেখায় নাই, বাট ইট উইল বি। এই যে প্রাইমারি আউটপুট দেখছো তুমি, এখানে প্রাইমারি আউটপুট দিয়েছে একটা নিচে, এই প্রাইমারি আউটপুটটা চলে আসবে এই যে মার্কসের আউটপুট থেকে, মানে একটা আসবে যখন নর্মাল অপারেশন হবে তখন এই প্রাইমারি আউটপুটে যাবে। আর যদি তুমি টেস্টিং মোডে যায় তখন এই যে সোজা চলে যাবে আউটপুট রেসপন্সে চলে যাবে। এই রেসপন্স এখানে কম্প্যাক্ট আমরা করতেও পারি, নাও করতে পারি, বাট হাউএভার দিস আউটপুটটা, এখন এই আউটপুটটা এখানে যে রমের ভিতরে থাকবে, এই যে আমি বললাম একটু আগে ফল্ট ফ্রি, এখানে হলো ফল্ট ফ্রি সিগন্যাল, ফল্ট ফ্রি আউটপুট যেটা, সেটা এই রমে থাকবে মেমোরিতে, সেই মেমোরি থেকে এখানে নেবে আর এখানে এই সার্কিটের আউটপুটটা নেবে, তারপরে এখানে কম্পেয়ার করবে, আর এই কম্পেয়ার করে দেখবে যে এটা ফল্টি ইজ এ গুড অর ফল্টি, এটা ডিসাইড করবে। এবং এই পুরাটাকে কন্ট্রোল করবে কে, the test controller. This is the main idea of a BIST architecture. This is very important component. এইভাবে ডিজাইন করতে হবে। তো বলো এটা কি বুঝছো এই জিনিসটা, এটা ভেরি ইম্পর্টেন্ট এই ফিগারটা। নো কোশ্চেন। এটা কিন্তু এটা অনেক সময় পরীক্ষা থাকে, রাইট? যে এরকম করে ডিজাইন কিভাবে তুমি BIST আর্কিটেকচারটা ডিজাইন করবে এবং হাউ ডাজ ইট ওয়ার্কস, এখানে বলা আছে সবকিছুই। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে লিমিটেশন, এটা ক্যানট টেস্ট দ্য ওয়্যার, ওয়্যারটাকে টেস্ট করতে পারে না, ট্রানজিস্টরকে ট্রানজিস্টরের ইনসাইডটা টেস্ট করতে পারে না, ইট ক্যান টেস্ট অনলি দ্য ট্রানজিস্টরের ইনপুট আউটপুট। এটা ট্রানজিস্টরকে আসলে টেস্ট করতে পারে, ট্রানজিস্টরের যে লেআউট গুলি তুমি মনে করছো এটা টেস্ট করতে পারে না। ট্রানজিস্টরের ইনসাইড বলতে বোঝায়, মনে করো আমরা যে কি বলে মেটালিক লাইনগুলি টেস্ট করতে পারবে ট্রানজিস্টরের, বাট নট দ্য পি, কি বলে পি ডিফিউশন, এন ডিফিউশন, পলি, এইগুলি টেস্ট করতে পারে না। মনে করো তুমি এখানে একটা ট্রানজিস্টর তৈরি করলে, এখানে তুমি কি বলে এটাকে পলি দিলে, আর এটাকে তুমি মনে করো এন ডিফিউশন, এটা এন ডিফিউশন,
আর এটা হলো পলি, এইটাকে টেস্ট করতে পারে না। আদার দ্যান দ্যাট ইট ক্যান টেস্ট আদার স্টাফস। তারপরে এটা বলছে BILBO ওয়ার্কস এজ বোথ প্যাটার্ন জেনারেটর অ্যান্ড রেসপন্স কম্প্যাক্টর, রাইট? এই যে আমরা একটু আগে যেটা বললাম বিল্ট ইন লজিক ব্লক অবজারভার, যেটা বলছি আমরা, এটা আসলে ইনপুট প্যাটার্ন জেনারেটর হিসেবেও কাজ করে, আবার এটাই আবার রেসপন্সটাকেও কালেক্ট করে। কারণ এটাকে আসলে বলেছি এটা একটা শিফট রেজিস্টারের মতো, শিফট রেজিস্টারই আসলে রেজিস্টার, মেমোরি এলিমেন্ট। এটা যে দেখো লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টার যেটাকে বলছি আমরা, এটাই লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টারটাই আসলে BILBO, বিল্ট ইন লজিক ব্লক অবজারভার। তার মানে এটা তুমি যেহেতু এটা মেমোরি, এটা তোমাকে এটা যেহেতু কি বলে এটা শিফট রেজিস্টার এবং মেমোরি বিল্ড মেড আউট অফ কি বলে ডি ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করে। অতএব এটার ভিতরে যে ডেটাগুলি থাকবে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি একটা একটা সার্কিটকে টেস্ট করার জন্য। আবার সেখান থেকে যেটা আউটপুট আসবে সেটাও আবার আমরা সেভ করতে পারি, আর সেই একই রকম আরেকটা যদি ব্লক থাকে আমাদের, সেটা মেমোরি বা এলিমেন্ট থাকে বা লিনিয়ার শিফট রেজিস্টার যাই বলো না কেন, সেখানে আমরা ওটাকে স্টোর করতে পারি মেমোরির ভিতরে। স্টোর যদি করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো এটা রেসপন্স ইউনিট। আর যদি আমরা অ্যাপ্লাই করি যদি, ওইটাকে আমরা বলবো তখন কি বলে এটাকে আমরা বলবো প্যাটার্ন ইউনিট। কিন্তু সেম দেখো আমরা দিকে এখানে দুইটা ব্লক দেখিয়েছে। মনে করো প্রথমে আমরা একটা প্যাটার্ন জেনারেট করলাম আমরা একটা ওই যে কি বলে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করলাম, যেটা সেটা দিয়ে প্যাটার্ন জেনারেট করে সেটা অ্যাপ্লাই করলাম CUT1 এ, এখানে অ্যাপ্লাই করলাম। আবার এখান থেকে যেটা আউটপুট হলো সেটা যদি আবার আমরা আরেকটা ওই শিফট রেজিস্টারের ভিতরে স্টোর করি, তাহলে সেটা কিন্তু রেসপন্স ফ্রম দ্য CUT1, এইটার রেসপন্স হলো এটা। আবার এইটাকে এই যে রেসপন্স যেটা আমরা পেলাম সেটাও তো আসলে একটা সেট অফ ডেটা, বাইনারি ডেটা। ওটাকেই আবার আমরা যদি প্যাটার্ন হিসাবে আমরা আরেকটাতে অ্যাপ্লাই করি CUT2 তে, তাহলে সেই CUT2 এর জন্য কিন্তু এইটা হলো ইনপুট প্যাটার্ন, আর CUT1 এর জন্য এটা হলো আউটপুট প্যাটার্ন। তাহলে একই দেখো, তাহলে আমরা যদি এই ব্লকটার কথা চিন্তা করি, এই ব্লকের ভিতরে এইটার ভিতরে যে মেমোরির যে ডেটাটা আছে সেটা, সেই ডেটাটা CUT1 এর জন্য আউটপুট, কিন্তু CUT2 এর জন্য সেটা ইনপুট। তাহলে CUT2 এর জন্য সেটা প্যাটার্ন জেনারেটর, আর CUT1 এর জন্য সেটা রেসপন্স। কম্প্যাক্টর আমরা বলছি না এখনই, কারণ কম্প্যাক্টর তাহলে আবার একটা কম্প্যাক্টর লাগাতে হবে। আমরা শুধু যদি রেসপন্স মানে আউটপুট রেসপন্স যদি বলি আমরা, আর আউটপুট প্যাটার্ন যদি বলি, এটাকে তাহলে আমরা এটা ভালো হয় নামটা আউটপুট প্যাটার্ন, আউটপুট প্যাটার্ন বলতে পারি, তাহলে এটা বেশি প্যাটার্ন, ইনপুট প্যাটার্ন আর আউটপুট প্যাটার্ন। হ্যাঁ, এই যে এটা হলো প্যাটার্ন জেনারেটর, মানে ইনপুট আসলে এটা ইনপুট প্যাটার্ন, এটা ইনপুট প্যাটার্ন, তো এটা দেখতে পাচ্ছ ইনপুট প্যাটার্ন। তাহলে একই ব্লকটা দেখো BILBO2 যেটা LFSR বলেছে, লিনিয়ার ফিডব্যাক শিফট রেজিস্টার ক্যান বি ইউজড অ্যাজ বোথ অ্যাজ অ্যান আউটপুট রেসপন্স and input pattern. That's it says. And complex আছে, কমপ্লেক্স আর্কিটেকচার করতে পারি। এটা যেমন একটা থেকে ইনপুট গিয়ে আরেকটায় গেল, এটা না করে আমরা প্যারালালি করতে পারি। যেমন একটা ইনপুট থেকে আমরা একটা ফিডব্যাক রেজিস্টার থেকে ইনপুটটা এটা প্যাটার্ন তৈরি করে আমরা দুটাতেই অ্যাপ্লাই করতে পারি প্যারালালি। তারপরে আবার আমরা এখান থেকে মনে করো যেটা আউটপুট হলো সেটা আরেকটা ব্লকে সেভ করলাম এবং সেটাই আবার অ্যাপ্লাই করলাম আবার CUT3 তে। তাহলে দেখো CUT1 and CUT2 ক্যান বি টেস্টেড প্যারালালি, এই দুটো প্যারালালি টেস্ট করা যায়। কিন্তু CUT1 আর CUT3 এটা আমরা সিরিয়ালি আমাদের টেস্ট করতে হবে। So now this is different way we can make it complex architecture বলেছে। তোমার ভিতরে এগুলি লেখাগুলি পড়ে দেখো পরে। তারপরে বাস বেসড আর্কিটেকচার, দিস ইজ এ ডিফারেন্ট অলসো, দিস অ্যানাদার টেকনিক্স, যে তুমি যদি
একটা বাসে যদি এখানে টেস্ট ভেক্টর অ্যাপ্লাই করো, টেস্ট ভেক্টর রাইট, অর টেস্ট ভেক্টর, টেস্ট ভেক্টর যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অনেকগুলি যদি মনে করো টেস্টিং কম্পোনেন্ট থাকে, যেমন সিইউটি 1 2 3 এরকম করে n নাম্বার অফ ডিভাইস থাকে, যেটা আমরা প্যারালালি টেস্ট করতে চাই, এন্ড দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে আমরা এখানে একটা টেস্ট ভেক্টর দিলাম, তারপরে সবগুলি একসঙ্গে ওর অ্যাপ্লাই হলো, একসঙ্গে অ্যাপ্লাই হবে। তারপরে এখান থেকে উপর থেকে আউটপুট আসবে, এখান থেকে আউটপুট, এখান থেকে আউটপুট, এটা আউটপুট আসবে যেটা। এখন সেটাকে আউটপুট গুলি তো আবার কম্পেয়ার করতে হবে, রাইট? n নাম্বার অফ আউটপুট আসবে এবং দ্যাট উইল বি কম্পেয়ার। এখানে এখানে একটা কম্পারেটর, এখানে একটা কম্পারেটর, এখানে একটা কম্পারেটর থাকবে, রাইট? কম্পারেটর কম্পারেটর কম্পারেটর, রাইট? এটা কম্পেয়ার করে তখন তুমি একবারে প্যারালালি আউটপুট তুমি চেক করতে পারো, দ্যাট ইজ অলসো পসিবল। এন্ড দিস এটাকে কন্ট্রোল করবে, এটা দিয়ে একটা কন্ট্রোল ইউনিট থাকবে, দ্যাট উইল ডিসাইড যে এই কম্পারেটরটা কার সাথে কম্পেয়ার করবে, এইটা কার সাথে কম্পেয়ার করবে, এটা কার সাথে কম্পেয়ার করবে। তো মেমোরির ভিতরে, এই মেমোরির ভিতরে তোমার ডেটা আছে, ফল্ট ফ্রি ডেটা, রাইট? দিস ইজ এ মেমোরি। মেমোরির ভিতর থেকে এটা কন্ট্রোল করবে যে কোন ডেটাটা গিয়ে তোমার এই যে উপরে লেফটের সাথে কম্পেয়ার করবে, কোনটা এটার সাথে কম্পেয়ার হবে, রাইট? কোনটা এটার সাথে কম্পেয়ার হবে, দ্যাট উইল বি ডিসাইড বাই ইউজিং দিস কন্ট্রোলার সার্কিট। এন্ড দিস ইজ এ মোর কমপ্লিকেটেড ওয়ান। প্যাটার্ন জেনারেটর আমরা অলরেডি শিখেছি কতগুলি। এটা বলতো ওই যে বলেছি যে তুমি কিভাবে এই যে প্যাটার্ন জেনারেট করো, দিস ইজ এ এক্সস্টিভ, দিস ইজ এক্সস্টিভ প্যাটার্ন জেনারেটর, দিস ইজ এক্স্যাক্টলি কাউন্টার, দিস ইজ 3-bit কাউন্টার। তোমরা ডিজাইন করেছো অলরেডি আগের নতুন থার্ড ইয়ারে সমহার, রাইট? এটা হলো দেখো, এটা 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার এটা, এটা কিন্তু একেবারে সিম্পল কাউন্টার, 3-bit সিকোয়েন্সিয়াল কাউন্টার। এটা স্টার্টিং ফ্রম 0 0 0 এবং এটা 0 0 1 0 0 1 এরকম করতে করতে এখন লাস্ট হলো 1 1 1 আসবে, রাইট? 3-bit কাউন্টার এটা, এটা এক্সস্টিভ কাউন্টার তোমরা ডিজাইন করেছো, এভাবে ডিজাইন করতে হয়। কিন্তু এটা যদি দেখো যে এখানে কিছু গেট গেট লাগবে, যদি তুমি সিকোয়েন্সিয়াল কাউন্টার ডিজাইন করতে হয়, তাহলে দেখো তোমাকে এই যে ফ্লিপ ফ্লপ 3টা লাগবে ঠিকই, কিন্তু এটার এই যে ইনপুটে যখন আসবে তখন এটা কিছু গেট ইউজ করে, যেমন এটা কোনো গেট নাই, কিন্তু এখানে এক্সোর আছে, এখানে দুটো এন্ড আছে, অর আছে, এক্সোর আছে, এটা তোমরা ডিজাইন করেছো, এভাবে ডিজাইন করতে হয়। এন্ড কিন্তু তোমার সবসময় আমাদের এটা আমরা নর্মালি করি না। এরকম বলছে যদি n নাম্বার অফ ইনপুট থাকে তাহলে 2 টু দি পাওয়ার n ভেক্টর হবে, এবং দিস ইজ টু মাচ, রাইট? বড় সার্কিটের জন্য, তাহলে বড় সার্কিটের জন্য যেমন যদি তুমি ডিফারেন্ট টেকনিক ইউজ করা হয়, এরকম না করে অন্যভাবে ডিজাইন, এটা নর্মালি কি করা হয়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, যেটা যে মাঝে মাঝে কি বলে এক্সর গেট লাগানো হয়, আদার গেট গুলি দেওয়া হয় না, তাহলে এটা র্যান্ডম সিগন্যাল জেনারেট হয়। আরো একটা টেকনিক আছে, যেমন হচ্ছে, যেমন এখানে ধরো যে এটাকে বলেছে যে রিডিউস নাম্বার অফ টেস্ট, আমরা যে নাম্বার অফ টেস্টকে যদি কমাতে চাই, রাইট? মনে করে এখানে একটা দেখো, এখানে একটা সার্কিট আছে, তার দেখো x1 থেকে x8 8টা ইনপুট আছে। 8টা ইনপুটকে যদি তুমি ইনপুট 8টা ইনপুটকে যদি তুমি ইনপুট প্যাটার্ন যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার যে যে এই যে ইনপুটে যে কি বলে একটা শিফট রেজিস্টার যদি তুমি ইউজ করো, তাহলে কত বিটের শিফট রেজিস্টার লাগবে? 8 বিটের লাগবে না? 8 বিটের একটা একটা প্যাটার্ন জেনারেটর লাগবে, 8-bit প্যাটার্ন জেনারেটর, হ্যাঁ? কিন্তু দেখো এই সার্কিটটার আউটপুট কিন্তু দুইটা আউটপুট, এইচ এবং এফ। দেখো এইচটা ডিপেন্ড করে শুধু x1 থেকে x5 এর x6 পর্যন্ত, x5 পর্যন্ত 5টা ইনপুটের উপরে ডিপেন্ড করে, আর এইটা 5টা ইনপুটের উপর x4 থেকে x8 এই 5টা ইনপুটের উপরে ডিপেন্ড করে। তাহলে এইটাকে আমরা ইজিলি আমরা 5 বিটের দুইটা শিফট রেজিস্টার হিসেবে আমরা যদি 5 বিটের দুটা শিফট রেজিস্টার নেই, আমরা প্যাটার্ন জেনারেট করি, তাহলে আমরা এটাকে প্যারালালি আমরা টেস্ট করতে পারবো। তাতে আমাদের লাভ হবে, দেখো একটা তুমি 8 বিটের জেনারেটর করতে যেমন কতগুলি লাগে, দেখো
8 বিটের যদি তুমি একটা টেস্ট প্যাটার্ন জেনারেটর তৈরি করতে, তাহলে তোমার 2 টু দি পাওয়ার 256 লাগতো। সেখানে যদি তুমি 5 বিটের দুইটা তৈরি করো, 2 টু দি পাওয়ার 5 বিটের দুইটা যদি তৈরি করো, তাহলে তোমার মাত্র 64 বিট তোমার প্যাটার্ন জেনারেট করতে হয়। তার মানে তোমার অনেক টাইম, যেহেতু এখানে কম লাগে, তাহলে কম তৈরি করতে পারবে, রাইট? অল্প টাইমে হয়ে যাবে এবং এটা প্যারালালি ওয়ার্ক করবে, রাইট? ইট উইল টেক লেস অ্যামাউন্ট অফ টাইম ইনস্টেড অফ, এন্ড তোমার অ্যাপ্লিকেশন টাইমও কম লাগবে। তোমার এক অ্যাপ্লিকেশন টাইম হতো 256, আর এখানে তোমার 64 is is several times less. So that is efficient one. Another technique, এই যে এখন দেখো এই যে র্যান্ডম কিভাবে তৈরি করে, আমি একটু আগে যেটা বললাম, যে ওই কাউন্টার না করে তুমি র্যান্ডম করতে হয়। র্যান্ডম করার জন্য কি করতে হয় দেখো, শুধুমাত্র এক্সর গেট, এই যে প্লাস, এটা কিন্তু এক্সর গেট, দেখো এক্সর গেটের সিম্বল এটা, প্লাস দিয়ে সার্কেল দেওয়া। তুমি মাঝে মাঝে এক্সর গেট দিয়ে দিলেই তোমার র্যান্ডম সিগন্যাল তৈরি হয়ে যাবে। এবং এখানে কিছু ওই যে বুলেন কি বলে এটা, ম্যাট্রিক্স দেওয়া আছে কিভাবে তৈরি করতে হয়। এন স্টেজ, মনে করো এন নাম্বার অফ স্টেজ তুমি যদি করতে চাও, দেখো এই যে সব এক্সর গেট দেওয়া, রাইট? তুমি কতগুলি প্যাটার্ন, তুমি 10 নাম্বার অফ, তোমার যদি 10 ইনপুট থাকে তোমার, তাহলে 10 ফ্লিপ ফ্লপ লাগবে। এবং ওইটা র্যান্ডম যদি তুমি করতে চাও, এরকম সবগুলি দিতে হবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে এরকম এক্সর গেট দিলে এটা র্যান্ডম তৈরি হয়ে যাবে। তারপর এটা দেখো, এটাকে পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যে যেমন এখানে এটা হলো রাইট, এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এটা যেমন তিনটা দিয়েছে, 1x x স্কোয়ার, মানে এখানে যেটা দেবে, এটা দিয়েছে কিভাবে, রাইট টু লেফট, 1 plus x, 1 plus x plus x স্কোয়ার, দিয়েছে এখানে x3, x স্কোয়ার এখানে, কিন্তু এখানে দিয়েছে x3, and there's maybe something wrong, এটা x স্কোয়ার হওয়ার কথা, রাইট? এখানে okay, let's go to the another one. এখানে মাল্টিপল, এখানে দেখো মাঝে মাঝে দিয়ে, this is not, this is generic, right? Normally we use these techniques. Okay, আর একটু ভালো, আর এখানে দেখো, এই যে পলিনোমিয়াল কিভাবে রিপ্রেজেন্ট করে, যেমন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x7 প্লাস x8, এটা দেখো এখানে কি করেছে, তুমি এখানে দেখতে পাও, এক থেকে ফ্রম 1 টু 7, রাইট? 1 টু 7 সাতটা আছে এখানে, তার ভিতরে কোন, তোমাকে দুইটাতে এক্সর গেট লাগিয়েছে, দেখো দুইটাতে যদি এক্সর গেট লাগায়, তো দ্যাট রিপ্রেজেন্ট, ফার্স্ট একটা ইজ 1 ইজ ওকে, দেন x ইজ মিসিং, দেখো এখানে যেটাতে দেবে সেটা থাকবে না, x ইজ মিসিং, তার মানে যে x ইজ নট হিয়ার, x2 but 3 is not here. Conflicts, 0, 1, 2,
এখানে কিরকম লেখে দেখো বলেছি, এখানে আমরা বলছি এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত আছে তো, তাহলে এখানে হবে 1 সবসময় প্রথমে প্রথমে পুরাটা লিখে নেবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস x4 plus x5 plus x6 plus x7 plus x8 এরকম থাকবে, রাইট? ইনিশিয়ালি পলিনোমিয়াল এই f(x) হলো পুরাটা, রাইট? সবগুলি লিখবে, রাইট? f(x) = 1 থেকে দেখো x7 যেহেতু আছে প্রথমটা 1 আর x 1 2 3 4 5 6 7 করে, রাইট? তাহলে এটা তো x টু দি পাওয়ার 0, দ্যাটস ওয়াই ইজ 1, x টু দি পাওয়ার 1 করে x8 নাকি 7 কত পর্যন্ত আসছে? 1 2 3 4 5 6 7 8, 8 হলো লাস্ট, 1 2 3 4 5 6 7 8, 8ই আছে, রাইট? এখানে দেখো এটা 1 এর জন্য একটা আর বাকি হলো 7টা, তাহলে টোটাল 8 আছে। এইভাবে লিখে নেবে, লিখে নেওয়ার পরে তারপরে যে কোএফিসিয়েন্ট কোথায় কোথায় 0 হবে, দেখো 0 হবে যেখান থেকে তোমার দেখো এই যে x থেকে দেখো x থেকে একটা বেরিয়েছে না, 1 এর থেকে বেরিয়েছে, দেখো এটা হলো 1 x টু দি পাওয়ার 1, যেটা 1 এর থেকে বেরিয়েছে, তাহলে ওইটার কোএফিসিয়েন্ট হবে, এখানে কোএফিসিয়েন্টটা 0 মাল্টিপ্লাই ফ্যাক্টর 0, তারপরে দেখো যেটার ইনপুটে আসবে সেটা শুধুমাত্র 1 রাখতে হবে, তাহলে এখানে x2 2 এরটার ইনপুটে কিছু অ্যাড হয়, রাইট? 1, তাহলে এখানে আসে 2 7 আর 8, 2 7 8, টু 7 আর 8 এর হলো কোএফিসিয়েন্ট, যেটা ইনপুট, কনফিউজিং হিয়ার। স্যার এখানে 8টা স্যার কিভাবে আসলো? টোটাল নাম্বার দেখেছো এখানে? স্যার আপনি তো 8 ছাড়াই 8টা লিখেছেন, মানে আপনি 8টা কাউন্ট লিখেছি করেন নাকি? স্যার? জি স্যার। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা না? জি স্যার, আপনি তো 8টা লিখেছেন। কিন্তু আমরা এখানে কি আমরা টার্ম হয়েছে 9টা নাকি? জি স্যার, 9টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8, ও 9, 9টা হয়ে গেছে, রাইট? না 9টা হওয়ার কথা না, টোটাল কয়টা হবে? এরা 8 আসছে কেন এখানে? This looks something, right? এখানেও একটা বেশি ছিল না? ও কোনটা দেখো, এটা হলো জেনারেল ফর্মুলা হলো এরকম, 1 থেকে শুরু করে x0, তারপর x1 xn-1 xn-2 n-1, হ্যাঁ দেখো এটা একটা ফর্মুলা আছে, দেখেছো? এটা এখানে দেখো ফর্মুলাটা, x0 থেকে xn পর্যন্ত ইকুয়েশন হবে, ইকুয়েশন যেটা হবে fx, সেটা হবে 1 থেকে শুরু করে 1 প্লাস x টু দি পাওয়ার 0, x টু দি না x টু দি পাওয়ার 0, তারপর x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, এরকম করতে করতে আপ টু x টু দি পাওয়ার n পর্যন্ত যাবে, বুঝতে পেরেছো? ইকুয়েশনটার ফর্মুলা হলো
x টু দি পাওয়ার 0 থেকে x টু দি পাওয়ার n পর্যন্ত যাবে। তাহলে x টু দি পাওয়ার 0টা 1 হয়ে যায়, আর x টু দি পাওয়ার 1টা x স্কয়ার, বাকিগুলি এরকম হয়। তাহলে n পর্যন্ত যাবে। তাই এখানে হলো যে টোটাল হলো n পর্যন্ত যদি যেতে হয়, তাহলে আমাদের সেই জন্য n আসে, হ্যাঁ, একটা টার্ম বেশি আসবে। এখন বুঝছো, এটা ফর্মুলায় এরকমই বলা আছে, দেখো x 0 থেকে x n পর্যন্ত হচ্ছে ইকুয়েশন, কিন্তু ফ্লিপ ফ্লপ হবে n-1টা। হ্যাঁ, এখানে যদি ফ্লিপ ফ্লপ যতগুলি থাকবে তার থেকে একটা বেশি আসবে। হ্যাঁ, এখানে ফ্লিপ ফ্লপ আছে 8টা, তাহলে যাবে হলো 8টা আছে 2 4 6 8, একটা তো 1 হয়ে যায় n-1 না, 1 থেকে আমরা যদি কাউন্ট করি দেন ইট উইল n-1 পর্যন্ত কয়টা হয়? little bit confusion. আমরা x টু দি পাওয়ার 0 ই দিই, যদি এটা x টু দি পাওয়ার 0 আমরা 1 ই দেই, x to the power 0 থেকে করলে x to the power 7 পর্যন্তই হওয়ার কথা যদি এই 8টা ফ্লিপ ফ্লপ হয়। কিন্তু এখানে দেখো লাস্টেরটা তো x-1 হবে, x-1, এই যে x-1 নাম্বার, কিন্তু আমাদের ইকুয়েশন হবে x টু দি পাওয়ার n পর্যন্ত, পলিনোমিয়াল হলো x টু দি পাওয়ার n। স্যার x to the power n-1 মানে হয় ফ্লিপ ফ্লপের সংখ্যাটা বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা করলে ফ্লিপ ফ্লপের সংখ্যা হলো x-1। দেখো এখানে স্টার্ট তো করেছে 0 1 থেকেই, 1 থেকে n-1। তা আমরা যদি এখানে যদি 7 হয়, তাহলে আমাদের পলিনোমিয়াল 8 হবে। তো জি স্যার, ওটা তো x to the power n ই আছে x টু দি পাওয়ার n, সেজন্য আমাদের এটা x টু দি পাওয়ার n ই হবে। এখানে x তাহলে একটা বেশি হবে এখানে। তাহলে 1 প্লাস এর ভিতরে কিন্তু নাম্বারগুলি ছিল সবই, এই যে আমার এই ইকুয়েশন যেটা পুরাটা এরকমই, এটা এরকমই ছিল। তারপরে এটা যে যে টার্মগুলি কোএফিসিয়েন্টগুলি 0 হওয়ার জন্য বাকি টার্মগুলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে এখানে। যেমন x এর এই যে x এর টার্মটা 0, তারপর x3 টার্মটা এখানে 0, x4 এটা 0, 5 এগুলি সব 0 0, এগুলি এই টার্মগুলি 0 হয়েছে। তাহলে দেখো তো কোন কোন টার্মটা 0 হয়েছে। x এর টার্ম x3 4 5 6 এই টার্মগুলি 0 হয়েছে। তাহলে স্যার ইকুয়েশনে তো 4টা থাকে, এইগুলি 1 x স্কয়ার x to the power 7 x to the power 8। তাহলে আর বাকি যে চারটে এখানে তো আছেই। তাহলে দেখো 1 2 3, x এর টার্মটা x8 উই ডোন্ট কেয়ার, x7 এর টার্মটা থাকবে ইজ ওকে, x7 এ ইনপুট আছে, x2 তে ইনপুট আছে, এই দুটা ইজ আমরা বুঝতে পারি এই যে x2 আর x7 এই যে দুটাতে যেখানে ইনপুট থাকে, সেখানে টার্ম তার কোএফিসিয়েন্ট হলো 1। তার মানে এই যে x2 আর x7 এর ইনপুট 1, আর লাস্টের টার্মটা এখানে তো নাই, এটা থাকবেই। কিন্তু 1 এর দ্যাটস গুড, ওকে। দেখো তাহলে 1 এর টার্মে দেখো ইনপুট কোথায় কোথায় আছে। আমাদের অরিজিনাল ইকুয়েশন হলো এটা ডান দিকেরটা। তারপরে যে যে টার্মে ইনপুট থাকবে সেইগুলি হলো 1 কোএফিসিয়েন্ট, আর বাকি যেখানে থাকবে না তার কোএফিসিয়েন্ট হলো 0। তাহলে দেখো এখানে x7 যেটা, দেখো x7 এর ইনপুট একটা জিনিস কি বলে, একটা xor এর ইনপুট আছে, xor বা হোয়াটএভার ইনপুট, রাইট। সরাসরি দেখো এটা ডি, যে x4 থেকে x5, এটা দেখো কিউ থেকে সরাসরি ডি তে আসছে। এখানে কোএফিসিয়েন্ট, এগুলিকে আমরা কোএফিসিয়েন্ট বলি হলো 0। অন্য কোন গেটের থ্রু দিয়ে যখন আসবে তখন আমরা ওটাকে বলি ইনপুট 1, আর আদার টাইম ইনপুট ইজ 0। তাহলে দেখো এখানে এই টার্মগুলি ইনপুট হলো 0 0 0 0 0। এখানে দেখো যে তাহলে x এর ইনপুট হলো 0, এখানে x, তার ইনপুট হলো 0, x3 এর ইনপুট 0,
x4 এর ইনপুট 0, x5 এর ইনপুট 0, তাহলে সেখানে যখন 0 দিয়ে দেবে তাহলে বাকি যে টার্মগুলি থেকে যাবে সেটা হলো পলিনোমিয়াল, মানে সরাসরি কানেকশন যেটা সেই টার্মগুলি 0 হয়ে যাবে। জি স্যার, কিন্তু স্যার এখানে ইকুয়েশনে বলতেছে স্যার, কিন্তু x⁸ যেটা সেটা তো নেই, তাহলে x স্যার টু দি পাওয়ার কত? x⁸ যেটা লাস্টেরটা। না না, x টু দি পাওয়ার 8 হলো আমাদের পলিনোমিয়াল, অরিজিনাল ও পলিনোমিয়াল। আচ্ছা স্যার, মানে পলিনোমিয়াল জাস্ট ইকুয়েশন যখন ইকুয়েশনটা। আমরা তো এখানে ভুল করেছি, আমরা এটা ঠিকই ছিল। পলিনোমিয়ালে একটা x টু দি পাওয়ার n থাকে, আর ইকুয়েশনের এইখানে ফ্লিপ ফ্লপ থাকে, এখানে থাকে x টু দি x⁸ x মাইনাস n মাইনাস 1 থাকে, এখানে হলো 2। তাহলে এখানে ঠিক ছিল আমাদের, এটা আমরা কাটা ঠিক হয় নাই, দ্যাট ওয়াজ রাইট। মানে পলিনোমিয়ালের ইকুয়েশন যখন লিখতে হবে তখন তুমি যতগুলি যে ফ্লিপ ফ্লপ আছে তার +1 লিখতে হবে, মানে এটা আসলে 7 মানে হলো n মাইনাস 1, তার মানে 8 হবে। তবে এটা 8 দেওয়ার পরে এরপরে করবে কি, যেগুলিতে এরকম তুমি কি বলে ইনপুট নাই সেগুলিকে সব 0 পুট করে দিলেই তাহলে তোমার ফাইনাল পলিনোমিয়ালটা হয়ে যাবে। সো দিস ইজ ফর কি বলে জেনারেটিং পলিনোমিয়াল। অথবা পলিনোমিয়াল তুমি দুটা কাজ করা যায়, একটা হলো পলিনোমিয়াল থেকে এই শিফট রেজিস্টার তৈরি করা যায়, আবার এরকম যদি তোমার শিফট রেজিস্টার দেওয়া থাকে সেখান থেকেও তুমি পলিনোমিয়ালটা বের করা যায়, এই যে ভাইস ভার্সা। ওকে, এখানে আবার পলিনোমিয়াল এরকম অনেক কিছু বলেছে। তারপর আমরা ফাইনালি চলে আসছি হলো রেসপন্স কম্প্যাকশন। রেসপন্স কম্প্যাকশন বলতে একটা বোঝায় যে আমরা আউটপুটে, একটু আগে আমি বলেছি যে আউটপুটে যদি অনেকগুলি আউটপুট আসে তখন আমরা এটাকে একটু অনেকগুলি আউটপুট হলে আমরা কম্পেয়ার করতে আমাদের প্রবলেম হয়। তাহলে মনে করে এটা একটা সার্কিট, অনেকগুলি আউটপুট যদি আসে তাহলে এটা কম্পেয়ার করার জন্য আমাদের যে কম্পারেটর লাগে যে সেটা অনেক বড় হয়ে যায়, এই জন্য এটাকে আমরা ছোট করতে পারি। ছোট করে তাহলে ছোট সাইজের কম্পারেটর দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। সেটা কি করে, যেমন একটা টেকনিক হলো ট্রানজিশন কাউন্ট। যেমন এখানে যে তুমি এই যে দেখো, এই যে এখানে যদি আমাদের এই রেসপন্সটা কম্পেয়ার করো, তুমি এইটাকে যদি তুমি কম্পেয়ার করতে হয় তোমাকে 5 বিটের একটা কম্পারেটর লাগবে। কিন্তু আমরা এই 5 বিটটাকে যদি আমরা এটাকে ছোট করি, এটা কম্প্যাক্ট করি, যেমন এখানে করেছে কি, এটা কতবার ট্রানজিশন, মানে কতবার 1 থেকে 0 অথবা 0 থেকে 1 হলো, এটা যদি আমরা কাউন্ট করি তাই দেখো এখানে মাত্র একবার শুধু ডেটা চেঞ্জ হয়েছে না, প্রথমে 4টা 1 আছে তারপরে 0 হয়েছে, তার মানে একবার মাত্র ট্রানজিশন হয়েছে। তাহলে আমরা যদি এটা আমি করি, এটা আসলে কি, ওই যে তোমরা ওই করেছো কিনা, মাল্টিমিডিয়া নিয়েছিলে নাকি কোর্স, যেখানে ডাটা তোমাকে আমরা এই সেম টেকনিক আমরা ইউজ করি যে আমরা কি বলে জেপেগ আছে না, তোমরা ইমেজ ছোট করো না, ইমেজ কম্প্যাক্ট করে, অথবা তুমি আমরা এই যে কি বলে জি স্যার, সেভ করি ইমেজ, অথবা স্যার ইমেজ যেই ফরম্যাটে মানে আমরা ইউজ করি ইউজুয়ালি। হ্যাঁ, সেভ করলে এটা কিন্তু তুমি যদি বিটম্যাপ যেটা বলে, বিটম্যাপে কিন্তু কম্প্যাক্ট করা যায় না, এটা ভলিউমটা অনেক বড়। কিন্তু যখন ইমেজটাকে তুমি জেপেগে সেভ করো তখন দেখা যায় যে এই ইমেজটা অনেক ছোট হয়ে যায়, জায়গা কম লাগে। মানে এই ছোট হয়ে যাওয়ার কারণ হলো যে এইটা এই যে কম্প্যাক্ট করা হয়, তা কম্প্যাক্ট বিভিন্ন ভাবে করা হয়। এইটা যেমন একটা টেকনিক, যে তুমি যেমন এইটা সেভ করতে গেলে তোমার 5টা বিট লাগতো, প্রথম ডেটাটা 11110 সেভ করতে গেলে 5 বিট ডেটা, 5টা বিট লাগে। কিন্তু এই বিটটাকে যদি তুমি সেভ করো যে একবার মাত্র ট্রানজিশন চেঞ্জ হয়েছে, তাহলে ট্রানজিশন কাউন্ট করো, তাহলে তুমি যে কাউন্ট করতে একবার চেঞ্জ হবে, তাহলে শুধু 1 যদি সেভ করো, আবার এইটাতে মনে করো না, এটাতে তো এবার এটাতে কয়টা চেঞ্জ হয়, এটা তো না, এটা কোনটা ডেটা দিয়েছে, নো ইজ ডিফারেন্ট থিং। এটা হলো মনে করো যে এই ডেটা থেকে, এই সেট ডেটা থেকে উপরের ডেটা এরকম যদি চেঞ্জ হয়, 11110 ছিল, পরে 11010 এরকম হলো, তাহলে কয়বার চেঞ্জ হয়, দেখো তো প্রথমে 11 চেঞ্জ হয় নাই,
তারপরে এই 1টা চেঞ্জ হয়ে এটা 0 হয়েছে একবার, তারপরে এটা আবার চেঞ্জ হয় নাই, তারপরে আর কোনো চেঞ্জ হয়নি, একবার চেঞ্জ হয়েছে মাত্র একটা ডেটা। আবার নিচের একটা সেট আছে, দেখো এই সেট আর এর পরের সেট, এটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে। এখানে কয়টা চেঞ্জ হলো? প্রথমে 2টা চেঞ্জ হয় নাই, তারপরে থার্ডটা চেঞ্জ হয়ে 1টা চেঞ্জ হয়ে 0 হয়েছে, তারপরে আবার 1 1 আর 0, ও একটাই চেঞ্জ হয়েছে দুটাতেই। তারপর এইটাতে চেঞ্জ হয়েছে কয়টা, দেখো 0 0 দুইবার চেঞ্জ, তারপরে 0টা 1 হয়েছে একবার চেঞ্জ, তারপরে 1টা 1 1, ও এই যে 1 চেঞ্জ সবগুলি। ট্রানজিশন 2 বললো কেন? ও না, দিস ইজ, ও এটা হলো x1, আসলে আউটপুট x1 আর এটা আউটপুট x2, নট দ্য ট্রানজিশন। তাহলে দেখো এই যে নাম্বার অফ ট্রানজিশন কাউন্ট করে, ও না এটা নিচেই দিয়েছে, ও ইন হিয়ার, এখানে দিয়েছে। দেখো যে তুমি এখানে 5টা বিট সেভ না করে আমরা তাহলে প্রথমে 1 1 1 1, তারপরে 1টা 0, তারপর আবার 1টা 1, বাট ইজ 1 2 3, স্যার এখানে তো মনে হচ্ছে যে মানে গুড মেশিন হলে আউটপুটটা কি হইতো আর স্টাকেট 1 হলে স্যার কি হতো ওইটা দেখাচ্ছে। হ্যাঁ কিন্তু এটা ওটা কি করেছে, এটা লজিক সিমুলেশন ফর গুড মেশিন এন্ড ফল্ট। ওকে 3 1 transition counts of good and failing machine. ও ওকে ওকে রাইট, এখানে 1 2 3 আর তার মানে নিচের উপরেরটা হলো, উপরেরটা কি ফেল, গুড মেশিন কোনটা আর ফেল মেশিন কোনটা বোঝা যাচ্ছে। ওকে এটা ক্লিন করে নিই। তাহলে এইটাকে যদি তুমি ট্রানজিশন কাউন্ট করো যে কয়বার চেঞ্জ হয় 1 আর 0, তাহলে এটা 1 1 কোনো চেঞ্জ হয় না। তাহলে 1 থেকে 0-তে যখন যায় তখন একবার চেঞ্জ হয়, আবার 0 থেকে যখন আবার 1 যায় আরেকবার চেঞ্জ হয়, তারপর আবার 1 থেকে 0, তার মানে 3বার চেঞ্জ হয় ওইটা উপরেরটা। আর এখানে দেখো প্রথমে সব পুরো 1 1 থেকে একবার চেঞ্জ হয়, সেটা হলো একবার চেঞ্জ হয়েছে। তাহলে এইটা দিয়ে ওরা কম্পেয়ার করছে, এই যে ডায়াগ্রামটা নিচেরটা 1 মানে, তার মানে কোনো একটা কোনটাকে ফল্ট মেশিন গুড, প্রথমটাই ধরো গুড মেশিন বলছে বোধহয়, হ্যাঁ এটা যদি তুমি মনে করো ফল্ট ফ্রি, এটা ফল্ট ফ্রি আর এটা হলো ফল্টি। তাহলে ফল্টিতে তোমার 3বার ট্রানজিশন হয় ডেটাটা, আর ফল্ট ফ্রিতে একবার। আবার অ্যানাদার সিগনালে যদি তুমি যাও এইটাতে, এটাতেও তুমি যদি কাউন্ট করো, নাকি না কোনটা কাউন্ট করেছে এটা, এটা 1, ওকে এটা রাইট। তাহলে এখানে তোমার কাউন্ট হয়, এখানে ওরা 6, ও এটা সেম, কিন্তু এটাতে যদি চেঞ্জ হয় তাহলে 0 0, এখান থেকে 0 থেকে 1 হলো একবার, একবারই চেঞ্জ হয়, আর এখানে 0 0 0 এটা একবার। তাহলে এখানে দেখো প্রবলেম হয়ে যাবে, কিন্তু এখানে তোমার দুটাতেই যদি সেম হয়, গুড মেশিন আর ফল্টি মেশিন, মানে গুড সিগন্যাল আর ফল্ট সিগন্যাল দুটাতেই যদি একবার করে ট্রানজিশন হয়, দেন ইট উইল বি এ লিটল বিট কমপ্লিকেটেড টু চেক তারা কোনটা ফল্ট আর কোনটা ফল্ট ফ্রি। কিন্তু এটাতে তুমি মনে করো যখন ফল্ট ছিল না তখন একবার চেঞ্জ হয়, আর যখন ফল্টই থাকে তখন 3বার চেঞ্জ হয়। তাই তুমি এইটা দিয়ে আমরা ওই আউটপুট রেসপন্সটা কম্পেয়ার করতে পারি। এইভাবে তাই তুমি যেটা এখানে 5 বিটের সিগন্যাল দেখো, তুমি এখানে 5 বিটের সিগন্যালকে তুমি 3কে সেভ করতে গেলে তোমাকে 1 1 মানে তো 3, আর এই 1 মানে হলো তোমার 0 1, তাই 2 বিট দিয়ে এই 3কে তুমি সেভ করতে পারো 2 বিট দিয়ে, আর এই 1 কে সেভ করতে পারো 0 আর 1 দিয়ে। এইখানে এখন এইটাকে এইটা আর এটা যদি তুমি কম্পেয়ার করো যে ফল্টি আর ফল্ট ফ্রির সাথে, তাহলে তোমার 2 বিটের কম্পারেটর লাগবে ইনস্টেড অফ 5 বিট। তুমি যদি এইটার সাথে এটা কম্পেয়ার করতে যেতে তাহলে তোমার লাগতো 5 বিটের কম্পারেটর, কিন্তু এখানে তুমি 2 বিটের কম্পারেটর দিয়ে কম্পেয়ার করতে পারবে। বাট ইজ নট অলওয়েজ গুড। তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার সামনে এক্সাম্পল, যে এখানে তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে তুমি ফল্ট আর ফল্ট ফ্রি ভিতরে কোনো ডিফারেন্স খুঁজে পাবে না।
right? So this is the techniques, I think. Oh, তারপর আরো একটা টেকনিক আছে, এটা হলো তোমার ট্রানজিশন কাউন্ট, কয়বার 1 থেকে 0 আর 0 থেকে 1 গেল। আরেকটা টেকনিক আছে, তুমি কয়টা 1 আছে আর কয়টা 0 আছে এটাও কাউন্ট করতে পারো। এখানে ওটা এক্সাম্পল, এটা ভালো এখানে দেওয়া আছে। যেমন আমি এটা দিয়েই করলে বেটার হয়। তুমি যখন উপরেরটার ভিতরে তোমার কয়টা 1 আছে, এখানে ভিতরে 3টা 1 আছে, তুমি যদি 3টা 1 ফল্ট ফ্রি, না ফল্টের জন্য, আর ফল্ট ফ্রিতে 4টা 1 আছে, তাহলে 4টা 1 আছে, তাহলে তুমি এখন এই 3 কে রিপ্রেজেন্ট করো একটা দিয়ে, তোমার 3 রিপ্রেজেন্ট করতে গেলে 1 1 লাগবে, কিন্তু 4 কে তুমি সেভ করতে লাগলে তোমার 1 0 0 লাগবে। তাহলে তোমার বাট স্টিল ইজ গুড, তুমি 3 বিট আর এটা 3 বিট, 3 বিট কম্পেয়ার করতে পারবে, তাই না? এটা বুঝতে পেরেছো? তা নাম্বার অফ 1 আর এখানে নাম্বার অফ 0 কম করলে পারতাম আমরা, তাহলে এখানে উপরেরটা নাম্বার অফ 0 হলো 2টা ফল্টি সিগনালে, আর নিচে হলো ফল্ট ফ্রি সিগনালে নাম্বার অফ 0 হলো একটা। তাহলে তুমি এটাকে এখন বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে এখানে হবে 1 0 আর এটা হবে 0 আর 1। তাহলে এখন তুমি 2 বিট কম্পারেটর দিয়ে কম্পেয়ার করতে পারবে। হ্যাঁ, তাহলে এভাবে তোমাকে রেসপন্সটাকে কি বলে ছোট করে নিয়ে আসে সাইজ। আর লাস্টে আছে প্যারিটি চেকার। প্যারিটি চেকার তোমরা করেছো অলরেডি তোমার এই যে আগের ক্লাসগুলিতে, আগে কোনো একটা ক্লাসে, বাট দ্যাট ইজ উই আর নট গোইং টু ইউজ দিস। আর আমরা এই পর্যন্ত রাখি। সিগনেচার অ্যানালিসিস, ওটা তোমার ওই যে পলিনোমিয়াল দিয়ে আবার করা যায়, পলিনোমিয়ালকে ডিভিশন করে করা যায়। সো উইল লিভ ইট হিয়ার। So that's all for this semester. এখন বলো কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন নিয়ে আলোপ করা যেতে পারে একটু। স্টপ করি।